আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা অবশ্যই কি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ইফ। তো ইফের উপর এসএসসি এবং এইচএসসি দুইটা পর্যায়ে প্রশ্ন আসেই, এবং একটি না, দুইটা, অনেক সময় তিনটা করেও কোশ্চেন আসে। তো আজকে ইনশাল্লাহ তুমি যদি সম্পূর্ণ ক্লাস করো তাহলে ইফের উপর তোমার যে কনফিউশন রয়েছে সমস্ত কনফিউশন আজকে দূর হবে ইনশাল্লাহ। তো এই জন্য তোমাকে সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। তো চলো আমরা শুরু করি। তো ইফ মানে যদি, ইফের সাথে আরো কিছু শব্দ, সিনোনিম শব্দ আছে, সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, আমি নিচে এটা লিখে দেবো। সেটা হচ্ছে প্রোভাইডেড, প্রোভাইডিং, প্রোভাইডেড দ্যাট, ইন কেস। এই শব্দগুলো ঠিক ইফের যেভাবে নিয়মে ব্যবহৃত হবে এই শব্দগুলো থাকলেও তোমাকে ঠিক সেম ভাবে একই নিয়মে করতে হবে। অর্থাৎ ইফ মানেও যদি, ইন কেস, তারপর প্রোভাইডেড, প্রোভাইডিং, প্রোভাইডেড দ্যাট, এই সবগুলো নিয়ম একই। অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে যে কোনো যদি শব্দ তুমি পাও তাহলে বুঝবা তোমাকে এই নিয়মের মাধ্যমেই করতে হবে। আরেকটা শব্দ আছে আনলেস। আনলেস মানে যদি না, এটা হচ্ছে ইফের না বোধক। তো চলো আমরা শুরু করি, তাহলে আশা করি তুমি বুঝতে পারবা আস্তে আস্তে। তো ইফ যুক্ত বাক্য, ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী যে বাক্যটা হবে সেটা হতে পারে সাবজেক্ট প্লাস উইল, অথবা তুমি বসাতে পারো ক্যান অথবা মে প্লাস ভার্ব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র কি? সাবজেক্ট প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে এস বা ইএস। যদি এমন টেন্স হয়, মানে এমন স্ট্রাকচার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এবং সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস উইল, ক্যান অথবা মে বসাবো, তারপরে ভার্ব বসাবো। এরপর ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু। যদি এমন থাকে তাহলে পরবর্তী বাক্য সাবজেক্ট প্লাস, দেখো এখানে উইল হয়ে যাবে উড, ক্যান হয়ে যাবে কুড, মে হয়ে যাবে মাইট, এবং এখানেও কিন্তু ভার্ব হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে উইল, ক্যান অথবা মে প্লাস ভার্ব, আর পাস্ট ইনডিফিনিট হলে উড, কুড অথবা মাইট প্লাস ভার্ব, যে কোনো একটা বসাতে হবে। এরপর ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস যদি ভার্ব থ্রি হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে ইফ যুক্ত বাক্য পাস্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী যে বাক্য সেটা হবে সাবজেক্ট প্লাস, এখানে এই যে উড, কুড, মাইট, এখানে উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব থ্রি হয়। তো এটা আশা করি তোমাদের এটা জানা আছে। তাহলে দেখো, তুমি যদি এই রুলগুলো মুখস্থ করে ফেলতে পারো তাহলে আমরা খুব ইজিলি এগুলো সমাধান করতে পারবো। তো দেখো, প্রথম যে উদাহরণটা রয়েছে, ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, এর অর্থ কি? ইফ মানে যদি, এ ম্যান একজন লোক, ডাজ নট ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম না করে, তাহলে সে কি হবে? যদি একজন লোক কঠোর পরিশ্রম না করে তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে না। তাহলে এই কথাটা আমরা বলতে পারি। তাহলে এখন ইফের পরে আমাদের যে তিনটা টেন্স হয়, এখানে আমাদের দেখতে হবে এটা কোন টেন্স আছে। ইফ যুক্ত যে বাক্য, ইফ যুক্ত বাক্য এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরবর্তী যে বাক্যটা হবে সাবজেক্ট প্লাস উইল, ক্যান অথবা মে প্লাস ভার্ব আমরা বসাতে পারি। তাহলে আমরা অর্থ কি বললাম? যে যদি একজন লোক কঠোর পরিশ্রম না করে তাহলে আমরা বলতে পারি সে জীবনে উন্নতি করতে পারবে না, বা সে জীবনে সফল হবে না। আচ্ছা, আমরা বলি সে সফল হবে না। তাহলে সে, এ ম্যানের প্রোনাউন যেহেতু পুরুষ বুঝিয়েছে তাহলে আমরা বললাম হি। এবার আমরা আনবো উইল, ক্যান বা মে। সাধারণত আমরা উইলের ব্যবহারটা বেশি করব। তাহলে হি উইল, আমরা বলছি কি সে জীবনে উন্নতি করতে পারবে না বা সে জীবনে সফল হবে না। তাহলে এখানেও তো আমাদের না বোধক করতে হবে, তাহলে এখানে উইলের পরে কি বসাতে হবে? নট। এবার সফল হওয়ার ইংলিশ কি? সাকসিড, এস ইউ ডবল সি ডবল ই টি, সাকসিড। এতটুকু লিখলে কিন্তু কেন, তুমি যদি লেখো হি উইল নট সাকসিড ইন লাইফ তা হবে, অথবা হি উইল নট প্রসপার ইন লাইফ তা হবে। আবার তুমি যদি এইভাবেও করো, যদি একজন লোক সে যদি কঠোর পরিশ্রম না করে তাহলে কি হবে? তাহলে সে ব্যর্থ হবে। তাহলে হবে এই যে সাবজেক্ট হি উইল ফেইল, ফেইল মানে ব্যর্থ হওয়া। তাহলে আমরা এখানে কিন্তু উইলের ব্যবহার করেছি, তুমি সেম ভাবে ক্যান অথবা মে এইগুলো ব্যবহার করতে পারো। যদি বাক্যটা না বোধক হয় তাহলে নট আনবা, যদি বাক্যটা না বোধক না হয় তাহলে নট আনার প্রয়োজন নেই। যেমন আমি এখানে লিখতে পারতাম হি উইল ফেইল, সে ব্যর্থ হবে। 2 নম্বর,
2 নম্বর যেটা আছে সেটা দেখো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। দেখো স্টুডেন্টরা সাধারণত হ্যাড দেখলে ভাবে যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ এই যে পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এখন দেখো পাস্ট পারফেক্ট টেন্স সূত্র সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। আমরা একটু এখানে যদি লিখি, পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র এসতে সাবজেক্ট, তারপর সূত্রের হ্যাড, তারপর ভার্ব 3, পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র। এখন এখানে দেখো সাবজেক্ট আছে আই হ্যাড, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, তার মানে এই হ্যাডটা তখন মেইন ভার্বের কাজ করতেছে এবং ভি2। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার একটা পাখির মতো ডানা থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে আমি উড়ে বেড়াতাম। কিন্তু এই স্ট্রাকচারটা ইফযুক্ত বাক্য এখানে কোন টেন্স আছে, পাস্ট ইনফিনিট নাকি পাস্ট পারফেক্ট? দেখো হেডের পরে যদি ভি3 থাকে তাহলে বুঝবা ওইটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যদি হেডের পরে ভি3 না থাকে তাহলে বুঝবা এটাই মেইন ভার্ব এবং এটা তখন কাজ করবে কিসের, পাস্ট ইনফিনিট টেন্সের। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড রয়েছে, তার মানে এটা এখন ভি2, এটা কোনো অক্সিলারি ভার্ব না। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার একটা পাখির মতন ডানা থাকতো, কোন টেন্সে আমরা করব, ইফযুক্ত বাক্য পাস্ট ইনফিনিট। তাহলে আমরা কি করব, যদি আমার পাখির মতন একটা ডানা থাকতো আমি উড়তাম, আমি উড়তাম আকাশে। তাহলে পাস্ট ইনফিনিট টেন্স থাকলে আমরা কি বসাতে পারি, সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট প্লাস ভার্ব ফর্ম। তাহলে যদি আমার পাখির মতন ডানা থাকতো তাহলে আমি উড়তাম না সে উড়তো। আমি বলছি যদি আমার পাখির মতন ডানা থাকতো তাহলে আমি আকাশে উড়তাম। তাহলে আমি আকাশে উড়তাম, তাহলে সূত্রটা হবে এই সূত্র অনুযায়ী। তাহলে এখানে আমি, আই, এখানে উড কুড মাইট বসাতে পারো, উডের ব্যবহারটা একটু বেশি করবা, আমি এটা বেশি করি, আই উড। এবার ভার্ব ফর্ম, ভার্ব থাকে কোথায়, শেষে, যে আমি আকাশে উড়তে পারতাম, ওড়ার ইংলিশ কি, ফ্লাই। এতটুকুই কিন্তু কেন, আই উড ফ্লাই। তুমি যদি একটু যুক্ত করতে চাও, ইন দা স্কাই করতে পারো, যে আই উড ফ্লাই ইন দা স্কাই। এরপর ইফ হি হ্যাড বিন এ লিটল কেয়ারফুল, যদি সে একটু সতর্ক হতো, একটু বেশি সতর্ক হতো, তাহলে কি হতো, দেখো ইফযুক্ত বাক্য, এখানে যে বাক্যটা রয়েছে এখানে সাবজেক্ট, এরপর আছে হ্যাড, বিনটা কিন্তু ভি3, বিনটা কার ভি3, ওই যে বি ভার্ব অ্যামিজার, এটা হচ্ছে ভি1, ওয়াজ ওয়ার এটা হচ্ছে ভি2, আর এদের ভি3 হচ্ছে বিন। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মানে আমাদের এবার কি করতে হবে, উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্ব 3। তাহলে আমরা কি বলছি, এখানে বলছে যে ইফ হি হ্যাড বিন এ লিটল কেয়ারফুল, যদি সে আরো একটু সতর্ক থাকতো তাহলে কি হতো, তাহলে এ ধরনের ভুল হতো না। আমরা এটা করতে পারি, এটা একটু পরে করি, যদি সে একটু সতর্ক থাকতো তাহলে সে ব্যর্থ হতো না। আমরা এটা আগে ইজি একটা করি, সবসময় ইজি করার চেষ্টা করবা। যদি সে একটু সতর্ক হতো তাহলে সে ব্যর্থ হতো না। তাহলে কোন স্ট্রাকচারে করব, অবশ্যই যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি3। তাহলে যদি সে একটু কেয়ারফুল হতো তাহলে কি হতো না, সে ব্যর্থ হতো না। তাহলে সে সাবজেক্ট কিন্তু হি হবে, অর্থ কি বলতেছি সেটা ভাব, দেখো যে সে যদি কেয়ারফুল হতো তাহলে আমি ব্যর্থ হতাম না, তাহলে কিন্তু অর্থটা কি হলো না, যোগ্যতা থাকলো না, ঠিক আছে। যদি সে একটু অল্প বা আরেকটু বেশি কেয়ারফুল হতো, সতর্ক হতো, তাহলে সে ব্যর্থ হতো না। তাহলে হি এরপরে বসাবো কি, উড হ্যাভ অথবা কুড হ্যাভ, আমরা উড হ্যাভ এর ব্যবহারটা করছি, যে উড হ্যাভ, তাহলে সে কি হতো না, যে যদি সে একটু সতর্ক হতো তাহলে সে ব্যর্থ হতো না। তাহলে এখন এই উডের পরে কিন্তু আমরা বলছি ব্যর্থ হতো না, তাহলে উড নট হ্যাভ, ব্যর্থ ইংলিশ কি, ফেইল, তাহলে হয়ে যাবে কি, ফেইলড। কেন, কারণ আমাদের এখানে ভি3 হবে, তাহলে হি উড নট হ্যাভ ফেইলড, তাহলে সে কি হতো না, ব্যর্থ হতো না। তো এভাবে তোমরা সহজটা করবা। এখন আরো একটু বিষয় তোমাদেরকে বলি, যে প্রথম যে বাক্যটা বলছিলাম যে এই এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, এখানে কি ছিল, ইফযুক্ত বাক্য না বোধক ছিল, এখানে ইফ এর পরে এই যে ডাজ নট যুক্ত করেছে, আমি ডিটেইলি সব বুঝিয়ে দিচ্ছি তোমাকে। এখন এখানে যদি আনলেস থাকতো, ধরো আনলেস যদি থাকতো তাহলে কেমন হতো, যে আনলেস এ ম্যান ওয়ার্ক হার্ড। আনলেস মানে কি বলছিলাম প্রথমে, আনলেস মানে যদি না, তাহলে এই ইফের সময় তোমাদের নট থাকবে, কিন্তু আনলেসের সময় নট থাকবে না, কিন্তু তবুও বাক্যটা না বোধক, যে আনলেস এ ম্যান ওয়ার্ক হার্ড, তখন কিন্তু আর ডাজ নট থাকবে না।
যদি একজন লোক কাজ না করে তাহলে উত্তরই সেম, হি উইল নট সাকসিড। মানে ইফ নট এর নাবোধক হচ্ছে আনলেস। ঠিক সেম ভাবে প্রতিটা ক্ষেত্রে এভাবে আনলেস এর ব্যবহার থাকতে পারে, তার মানে বাক্যটা নাবোধক। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, যদি এখানে এমন থাকতো ইফ আই হ্যাড, এখানে ধরো আরেকটা হ্যাড যুক্ত করে দিলাম, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এখানে দেখো এই হ্যাডটা কি হলো, এই হ্যাডটা হয়েছে তোমার টেন্সের হেড, আর এই হেডটা হয়েছে ওই যে ভি3, অর্থাৎ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। তখন আবার এখানে উড হ্যাভ প্লাস কি করতাম, ভি3 করতাম। যদি এখানে থাকতো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে হতো আই উড এই যে হ্যাভ ফ্লু ফ্লন ইন দা স্কাই, অর্থাৎ আই উড হ্যাভ ফ্লাইয়ের ভি3 হচ্ছে ফ্লন ইন দা স্কাই। এখন এটা তো একরকম গেছে, কিন্তু এখানে অনেক সময় কেমন থাকে জানো, এই যে এই স্ট্রাকচারটা অনেক সময় এই যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 এমনও থাকতে পারে। এই স্ট্রাকচারটা এই দুই ভাবে থাকে। অনেক সময় ইফ প্লাস ধরো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, অথবা শুধু এখানে ইফ যুক্ত না করে ধরো এইভাবে থাকলো যে হ্যাড আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তখন এই যে এই হ্যাডটা হচ্ছে তোমার হচ্ছে টেন্সের হেড, মানে অক্সিলারি ভার্বের হেড, আর এখানে সাবজেক্ট এটা হচ্ছে ভি3। অর্থাৎ তখন এই হ্যাড আই হ্যাড মানে হেডের পরে সাবজেক্ট যদি থাকে এবং এখানে যদি ভি3 থাকে, তাহলে এটা তখন 3 নম্বর কন্ডিশনে চলে যায়, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3। তখন আমাদের কি বসবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3। আর হ্যাড প্লাস যদি সাবজেক্টের পরে ভি3 না থাকে তখন এই নিয়মটা হবে, অর্থাৎ এই যে হ্যাড প্লাস যদি সাবজেক্ট প্লাস ভি3 না থাকে, এখানে কোনো ভি3 থাকবে না, তখন এই নিয়মে হবে। দেখো এখানে আমরা দুইটা বাক্য লিখেছি, আসলে উদাহরণের মাধ্যমে করলে তোমাদের জন্য বোঝা আরো সহজ হবে না, যে হ্যাড আই উইংস অফ এ বার্ড। এখন দেখো এই বাক্যটা কিন্তু ইফ যুক্ত বাক্য, কিন্তু এখানে ইফ নেই। এখন তুমি কিভাবে বুঝবে যে এটা 2 নম্বর স্ট্রাকচারে নাকি 3 নম্বর স্ট্রাকচারে? বলেছি হ্যাড প্লাস সাবজেক্ট যদি এখানে ভি3 না থাকে তাহলে বুঝবা এটা 2 নম্বর স্ট্রাকচারে। যেমন হ্যাড আই উইংস অফ এ বার্ড, এর মানেও কিন্তু যে যদি আমার একটা ডানা থাকতো পাখির মতো তাহলে কি হতো, যেহেতু হ্যাড প্লাস সাবজেক্ট এখানে ভি3 নেই, তাহলে আমরা কি করব, যে আই উড ফ্লাই ইন দা স্কাই, অর্থাৎ আমি আকাশে উঠতাম। আর এখানে দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এই হ্যাডটা কিন্তু ভার্ব3 মেইন ভার্বের, তাহলে হ্যাড আই উইংস অফ এ বার্ড, তার মানে এটা হয়ে গেছে 3 নম্বর নিয়মের মধ্যে। তাহলে তখন আমাদের কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3। তাহলে আমরা এখন করব কি এক্ষেত্রে, যে আই উড হ্যাভ ফ্লু ফ্লন FLOWN ফ্লন ইন দা স্কাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস যদি ভি3 না থাকে তাহলে 2 নম্বর নিয়মে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব হবে। আর যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এখানে ভি3 থাকে, ধরো এখানে বিন থাকতে পারে, এম ইজ আর হচ্ছে বিয়ন অজয়ের ভি2 বিন হচ্ছে ভি3, তার মানে এখানে হ্যাডটাও ভি3, যদি এমন থাকে তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3 হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমরা এসএসসি বা যারা ইন্টারে রয়েছো তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।